সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আবারও আমরা ফিরে এলাম সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে। আপনারা জানেন 2 সপ্তাহের বেশি সময় পার হয়েছে। সরকার সম্মিলিত ইসলামী ব্যাংক চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে। গত 8 জুন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পরিপত্রে বলা হয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদে কাজী সাইরুল হাসানকে 3 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও পদে আবিদুর রহমান শিকদারকে 3 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। 2 সপ্তাহ পার হয়েছে, কিন্তু এখনও পূর্ণ বোর্ড এবং ব্যবস্থাপনা কাঠামো ঠিক হয় নাই। হয়তো শীঘ্রই আমরা দেখতে পাবো যে হয়েছে। কিন্তু এই পর্যায়ে আমরা একটু দেখতে চাই যে সরকারি খাতে যে এই বিশাল একটি ইসলামী ব্যাংক হলো, তার সামনে চ্যালেঞ্জ কী কী। বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে 2025 সালের শেষ দিকে একটি নজিরবিহীন ঘটনা এই সম্মিলিত ইসলামী ব্যাংক। 5টি দুর্বল এবং সংকটাপন্ন ইসলামী ব্যাংক, যেমন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক একত্রিত করে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। 30 নভেম্বর 2025 সালে বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদনের পর ডিসেম্বরের শুরু থেকে ব্যাংকটি কার্যক্রম শুরু করে। গ্রাহক সংখ্যা ও মূলধনের বিচারে এটি দেশের বৃহত্তম শরিয়া ভিত্তিক ব্যাংক। অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার এটি গঠন করলেও শেষ পর্যন্ত এই ব্যাংক এসে পড়ে নতুন বিএনপি সরকারের ঘাড়ে। এইসব ব্যাংকের গ্রাহকরা টাকা তুলতে না পারে দীর্ঘদিন রাস্তায় আন্দোলন করেছেন, কোনো ক্ষেত্রে তারা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছেন এবং নানা ধরনের আন্দোলন কর্মসূচি পালন করেছেন। আরেকটা হলো গ্রাহকদের যে অর্জিত মুনাফা 2024-25-এর, সেটি কেটে নেওয়ার একটা নতুন উদ্ভট পদ্ধতি, হেয়ার কাট পদ্ধতি, যেটাকে বলা হচ্ছে মনসুরীয় পদ্ধতি, সেটির প্রতিবাদও তারা করে গেছেন লাগাতারভাবে এবং এখনও করছেন। বলতে গেলে বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় অপারেশন এই সম্মিলিত ইসলামী ব্যাংক। লাগাতার গ্রাহক আন্দোলন, আইনি মারপ্যাচ এবং নানা বিতর্কে এক পর্যায়ে মনে হচ্ছিল এই উদ্যোগ বোধহয় ভেস্তে যেতে বসেছে। তবে শেষ পর্যন্ত নতুন গভর্নর মুস্তাকুর রহমান তিনি একীভূত করার সিদ্ধান্তে অনড় থাকলেন। শেষ পর্যন্ত আর্থিক খাতের 2 জন অভিজ্ঞ ব্যক্তির নেতৃত্বে এই ব্যাংকটি এখন যাত্রা নতুন করে শুরু করেছে, কারণ প্রথম চেয়ারম্যান এবং এমডি দুজনেই দায়িত্ব পালনে অপারগতা দেখিয়েছিলেন। এখন আমরা দেখব যে আমাদের এই ব্যাংকের সামনে চ্যালেঞ্জ কী এবং এই বৃহৎ একীভূতকরণের সাফল্য নির্ভর করবে কয়েকটি কঠিন বিষয় মোকাবেলার উপরে। একটি হলো খেলাপি ঋণের পাহাড়। সবগুলো ব্যাংক ঋণ খেলাপিগ্রস্ত, তাদের বিতরণকৃত ঋণের পরিমাণ তাদের ডিপোজিটে যেতে বেশি। ব্যাংকটির সবচেয়ে বড় সংকট হবে বিপুল পরিমাণ খেলাপি ঋণ। একীভূত 5 ব্যাংকের ঋণ পোর্টফোলিওর বড় অংশই অনাদায়ী হয়ে পড়েছে। এসব ঋণের সঙ্গে দেশের প্রভাবশালী গোষ্ঠী এসালামের নাম জড়িয়ে পড়েছে এবং নজরুল ইসলাম মজুমদারের, এবং এদের নাম জড়িয়ে থাকায় অর্থ পুনরুদ্ধার কেবল আর্থিক নয়, আইনি এবং প্রশাসনিক চ্যালেঞ্জও বটে, কারণ এসালম দেশেই থাকেন না এখন। ঋণ আদায়ে ব্যর্থ হলে ব্যাংকের আর্থিক পুনরুদ্ধার দীর্ঘায়িত হবে। সরকার অবশ্য পরিশোধিত মূলধন নিজেই 20,000 কোটি টাকা দিয়েছে, 15,000 কোটি টাকা গ্রাহকদের কাছ থেকে নানাভাবে পদ্ধতিতে তোলা হবে। মোট 35,000 কোটি টাকার পরিশোধিত মূলধন। আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা একটা অন্যতম চ্যালেঞ্জ। বিগত সময়ে আমানত তুলতে না পারার কারণে লাখ লাখ গ্রাহক ভোগান্তির শিকার হয়েছেন। ফলে ইসলামী ব্যাংক ব্যবস্থার উপর আস্থার সংকট তৈরি হচ্ছে। নতুন ব্যাংকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আমানতকারীদের বিশ্বাস ফিরিয়ে আনা এবং ধাপে ধাপে অর্থ ফেরতের প্রতিশ্রুতি নিশ্চিত করা, এবং টাকা দিতে শুরু করলেই জনগণের মধ্যে, গ্রাহকদের মধ্যে একটা আস্থা আসবে। একটা বড় চ্যালেঞ্জ হলো প্রযুক্তিগত একীভূতকরণ। এক একটি ব্যাংক এক এক রকমের প্রযুক্তি দিয়ে চলেছে। 5টি পৃথক ব্যাংকের তথ্য ভাণ্ডার আলাদা, সফটওয়্যার আলাদা, হিসাব ব্যবস্থাপনা আলাদা, গ্রাহক তথ্য সংরক্ষণ পদ্ধতি আলাদা। এই সবগুলোকে একত্রিত করে একটি জটিল এবং কাজ করতে যাচ্ছে, যেটি সময় সাপেক্ষও বটে। সামান্য ত্রুটিও গ্রাহক সেবা ব্যাহত করতে পারে। তাই আইটি সমন্বয় সফলভাবে সম্পন্ন করা ব্যাংকের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। লিডারশিপ, নতুন নেতৃত্ব আসছে আমরা দেখেছি, এবং 2 জনই অভিজ্ঞ ব্যাংকার। একটি নতুন প্রতিষ্ঠানের জন্য শক্তিশালী পরিচালনা পর্ষদ দরকার এবং দক্ষ ব্যবস্থাপনা অপরিহার্য।
দীর্ঘমেয়াদী কৌশল নির্ধারণ, সংস্কার কার্যক্রম পরিচালনা এবং বাজারের আস্থা ফিরিয়ে আনতে নেতৃত্বের কোনো বিকল্প নেই। যেটি আমরা এরপরে দেখতে পাচ্ছি সেটা হলো পুরনো স্বার্থ গোষ্ঠীর প্রতিরোধ। যেসব গোষ্ঠী অতীতে এসব ব্যাংকের উপর প্রভাব বিস্তার করেছিল, এসব ব্যাংকের টাকা লুট করেছিল, তাদের একাংশের পক্ষ থেকে সংস্কার প্রক্রিয়া বাধা সৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই নিয়ন্ত্রণ সংস্থাকে খুবই দৃঢ়ভাবে অবস্থান ধরে রাখতে হবে। পরিচালন ব্যয় এবং কাঠামোগত সংস্কার, শত শত শাখা, উপশাখা এবং এটিএম নিয়ে গঠিত নতুন ব্যাংকের পরিচালনার ব্যয় বিশাল এবং তাদের কর্মী সংখ্যাও কিন্তু অসংখ্য, হাজার হাজার কর্মী। একই এলাকায় একাধিক শাখা থাকলে সেগুলো পুনর্বিন্যাস করতে হবে, কিন্তু এর সঙ্গে কর্মী ব্যবস্থাপনা, সাংগঠনিক সংস্কারের মতো অনেক সংবেদনশীল বিষয় জড়িত। কারণ একীভূতকরণের সময় তৎকালীন গভর্নর বলেছিলেন যে যারা কাজ করছেন তাদের কারো চাকরি যাবে না। ফলে এই বিশাল সংখ্যক কর্মীকে একীভূতকরণ প্রক্রিয়ার মধ্যে রেখে কিভাবে একটি ব্যাংক পরিচালনা করা যাবে সেটি একটি চ্যালেঞ্জ। মূলধনের পর্যাপ্ততাও একটি ফ্যাক্টর। সরকার ও আমানতকারীদের অংশগ্রহণে ব্যাংকটির পরিশোধিত মূলধন 35,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বিপুল পরিমাণ ঋণ খেলাপির তুলনায় এই মূলধন যথেষ্ট হবে কিনা তা সময় বলে দেবে। মানে 2 লাখ কোটি টাকার ঋণ 35,000 কোটি টাকা দিয়ে মোকাবেলা করা যাবে কিনা এটি একটি বড় চ্যালেঞ্জ। প্রয়োজনে ভবিষ্যতে অতিরিক্ত মূলধন সহায়তার প্রশ্ন সামনে আসতে পারে। সবশেষে সম্মিলিত ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতে একটি সাহসী পুনর্গঠন উদ্যোগ। তবে এটি কেবল একটি ব্যাংক একীভূতকরণ নয়, বরং দেশিক আর্থিক খাতের সংস্কার সক্ষমতারও একটি প্রতীক। খেলাপিরা না দায়, আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার, প্রযুক্তিগত সমন্বয় এবং সুশাসন প্রতিষ্ঠায় সফল হলে এটি ভবিষ্যতে দুর্বল ব্যাংক পুনরুদ্ধারের একটি কার্যকর মডেল হয়ে উঠতে পারে। ব্যর্থ হলে এর প্রভাব পুরো ব্যাংকিং খাতের উপর পড়বে এবং তাই আগামী কয়েক বছর হবে এই উদ্যোগের প্রকৃত পরীক্ষার বছর। এই সময় শেষ করবে একটি কথা, যে এই যে 76 লক্ষ গ্রাহক আছেন তাদের টাকা ফেরত দেওয়া এবং যে হেয়ারকাট পদ্ধতির বিরুদ্ধে তাদের বিক্ষোভ আছে সেটিকে আস্থায় নেওয়া হলো নতুন পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সবচেয়ে বড় কাজ। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।